আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভূতের কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে অসাধারণ একটা গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই গল্পের নাম হচ্ছে গ্রামে ভয়ঙ্কর জিনের আক্রমণ। আজকে এই গল্পের পঞ্চম পর্ব সম্পর্কে জানব। খুব সুন্দর একটা গল্প। আশা করি এই অসাধারণ গল্পটা আপনাদের ভালো লাগবে। এই গল্পটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক কথা বলে ফেলছি, এখন গল্পটা বলা শুরু করছি। সাপুড়ে এক দৌড়ে চলে গেল গ্রাম থেকে। সাপুড়ে চলে যাবার পর গ্রামের সবাই অবাক হয়ে সালাম দাদুর দিকে তাকিয়ে বললেন, সালাম ভাই, আপনি তো সবই শুনলেন। সাপুড়িয়ার কথায় আমরাও বুঝতে পারছি ওই ভয়ঙ্কর সাপটা আসলে সাপ না, ওটা জিন ভূত কিছু হবে। তুমি তো কবিরাজ, এখন ওর বিষয়ে খোঁজ নেওয়ার দায়িত্ব তুমি নাও, তোমাকে এখন খোঁজ নিতে হবে। সবার কথায় সালাম দাদু বললেন, ঠিক আছে, তাই হবে। এখন তো রাত হয়ে গেছে, আপনারা সবাই বাড়িতে যান। আমি দেখি কিছু জানতে পারলে সকালে সবাইকে জানাবো। এখন যান, সবাই বাড়িতে চলে যান। সালাম দাদুর কথায় সবাই যে যার বাড়িতে চলে যেতে লাগলেন। এদিকে তখন আমি দাদুর কাছে গিয়ে বললাম, দাদু, কি করবা এখন? আমার কথার জবাবে সালাম দাদু বললেন, নিষাদ, তুই বাড়িতে যা। আমি দেখি আসলে ওই ৭ মাথাওয়ালা অজগর সাপের রূপে কে আসে আমাদের গ্রামে। তখন আমি বললাম, দাদু, সাবধানে, আমার মনে হয় খুব ভয়ঙ্কর জিন হবে, নিজের খেয়াল রেখো। আমি কাল সকালে তোমার বাড়িতে যাব, গিয়ে শুনব কোনো সমস্যা কিনা। কথাটা বলে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে সবাই মিলে খাবার খাওয়ার সময় বাবা বললেন, গ্রামে যে কি শুরু হলো, এরকম ঘটনা তো আগে কখনো শুনিনি। একটা সাপুড়িয়াকে নিয়ে আসলাম, সাপুড়িয়া ভয়ে পালিয়ে গেল। আমার মনে হয় ওটা সাপ না, কোনো জিন হবে। বাবার কথার জবাবে আমি বললাম, আমারও ঠিক তাই মনে হয় বাবা। সালাম দাদু বলল উনি আজকে রাতে খোঁজ নিয়ে জানাবে। আমার কথা শুনে বাবা আয়েশাকে বললেন, মা আয়েশা, আমরা তো মানুষ, তোমরা তো জিনজাতি, তুমি কি জানো গ্রামের ওই ৭ মাথা অজগর সাপটার বিষয়ে? বাবার কথার জবাবে আয়েশা বললেন, না বাবা, আমি ওর বিষয়ে খোঁজ নিতে চেয়েছিলাম, আপনার ছেলে নিষেধ করছে, তাই কিছু জানতে পারিনি। আয়েশার কথায় বাবা আমার দিকে তাকাতেই আমি বললাম, হ্যাঁ বাবা, আয়েশা ঠিকই বলছে, আমি ওকে এসব ঝামেলার মধ্যে যেতে নিষেধ করছি। আগে দেখি সালাম দাদু কিছু জানতে বা করতে পারে কিনা। উনি কিছু না পারলে তখন না হয় আয়েশা খোঁজ খবর নিবে। আমার কথায় মা বাবা বললেন, হ্যাঁ, এটা ঠিক আছে। তখন আর কথা না বাড়িয়ে খাবার খেয়ে ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে শুয়ে আয়েশা ও আমি গল্প করছি। গল্পের এক সময় আয়েশা আমাকে বললেন, নিষাদ, তোমার জন্য একটা খুশির খবর আছে, শুনলে অনেকটা খুশি হবা। জানো, আমি মা ও তুমি বাবা হতে চলেছ। হ্যাঁ, সত্যি সত্যি কি তোমার বাচ্চা পেটে? আমার কথায় আয়েশা মুশকি হাসি দিয়ে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ সত্যি। তখন আমি বললা, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া, আমি অনেক খুশি হয়েছি। খুশির খবরটা মা বাবাকে বলে আসি। এই না, ওনারা তো ঘুমিয়েছে, কাল সকালে বলিও। আয়েশার কথায় খুশি হয়ে ওকে বললাম, গ্রামের এই খারাপ অবস্থায় একটা খুশির খবর দিলা। আয়েশা, এখন থেকে সাবধানে থাকবা। কথাটা দুজনে গল্প করতে করতে ঘুমালাম। পরের দিন সকালে সালাম দাদু কিছু জানতে পারল কিনা এটা জানতে ওনার বাড়িতে গেলাম। সালাম দাদুর বাড়িতে গিয়ে দেখি সালাম শুয়ে আছে আর দাদুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে দাদি। সালাম দাদুর এমন অবস্থা দেখে আমি বললাম, দাদি, সালাম দাদুর কি হয়েছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছ যে? আমার কথায় দাদি বললেন, তোর দাদার অনেক জ্বর আসছে। জ্বর আসছে? ঔষধ খেয়েছে কি? আমার কথায় দাদি বললেন, ঔষধ তো ঘরে নেই, তোর দাদুর ভোরবেলার দিকে শরীরে জ্বর উঠছে, ঔষধ নিয়ে আসার সময়ই তো পাইনি। দাদির কথায় আমি আর কিছু না বলে বাজারে গিয়ে দাদুর জন্যে ঔষধ নিয়ে আসলাম। ঔষধ এনে দাদিকে দিয়ে বললাম, দাদি, এই ঔষধগুলা নাও আর দাদুকে কিছু খাবার খাইয়ে দিয়ে ঔষধ খেতে দাও। আমার কথায় দাদি ঔষধগুলা নিয়ে চলে গেলেন। তখন আমি দাদুর পাশে বসায় দাদু বলল, কিরে, তুই আবার কষ্ট করে ঔষধ আনতে গেলি কেন? তখন আমি বললাম, তোমার তো অনেক জ্বর, ঔষধ আনতে হবে না? আচ্ছা দাদু, তোমার হঠাৎ জ্বর আসলো কিভাবে? তোমার না সেই ৭ মাথা অজগর সাপটার বিষয়ে খোঁজ নেওয়ার কথা ছিল, কিছু জানতে পারলা কি? আমার কথায় দাদু বললেন, সেই ৭ মাথা অজগর সাপটার বিষয়ে খোঁজ নিতে গিয়েই তো ভয়ে জ্বর আসছে। কি? সত্যি নাকি? দাদু, কাল রাতে কি ঘটলি ছিল তোমার সাথে, খুলে বলো তো। আমার কথায় দাদু বললেন,
কাল সবাই চলে যাবার পর আমি গ্রামে ঘোরাফেরা করতে থাকি। আমি জানি আমি বাহিরে আছি, এতে সেই সাত মাখাওয়ালা সাপটা আমার কাছে নিশ্চয়ই আসবে। আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম। আমার শরীর আমি বন্ধ করে নিয়েছিলাম, যেন হঠাৎ করে কোনো জিন আমাকে আক্রমণ করতে না পারে। তো আমি শরীর বন্ধ করে গ্রামে হাঁটছি। তখন রাত 2টো হবে। হঠাৎ আমার পিছন থেকে কিছু একটা আসার আওয়াজ পেয়ে পিছনে ঘুরে দেখে চমকে উঠি ভয়ে। আমি পিছনে ঘুরে দেখি সেই সাপটার নিচের দিকে মানুষের মতো। সাপটার 7টা মাথা 7 দিকে, 7টা মাথার 14টা চোখ লাল হয়ে আগুনের মতো জ্বলজ্বল করছে। আসলে নিষাদ, ও কোনো সাপ না, ও একটা ভয়ঙ্কর বয়স্ক জিন। সেই জিনটা সাপ রূপে আমার চারিদিকে ঘুরতে থাকে। তোকে কিভাবে বুঝাই, খুব ভয়ঙ্কর দেখতেও। সেই সাপ রূপে জিনটা আমার চারিদিকে কয়েকবার ঘুরে থেমে যায়, আর তখনই আমি একটা আওয়াজ শুনি। কেউ আমাকে বলল, সালাম, আমি কাউকে ছাড়ব না। এই বলে চলে যায় সেই জিন। ও চলে যাবার পর আমি বাড়িতে আসি। বাড়িতে আসার পর থেকে জ্বর ওঠা শুরু হয়। দাদুর সব কথা শুনে ওনাকে বললাম, দাদু, তুমি তো কবিরাজ, জিন পরীদের বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে তোমার। তুমি ভয়ঙ্কর বলছো, তাহলে সাধারণ মানুষ কি বলবে? তোমার কি মনে হয় এই জিনটা কেন আসছে আমাদের গ্রামে? তখন দাদু বলেন, সঠিক জানি না, তবে আমার মনে হয় কিছুদিন আগে আয়েশা পরী যে জিনদের মেরেছিল, সেই জিন বা তার ছেলের বউ পরীটা, সেই পরীর কেউ হবে এই জিনটা। আমি সঠিক না, তুই আয়েশাকে বল না। আয়েশা কিছু বলেনি এই বিষয়ে? দাদুর কথায় আমি বললাম, দাদু, আল্লাহর রহমতে আমি বাবা হতে চলেছি, আয়েশার পেটে বাচ্চা। এখন ওকে কিভাবে এসব ঝামেলায় জড়াতে বলি বলো? আমার কথায় সালাম দাদু খুশি হয়ে বললেন, তাই নাকি? আলহামদুলিল্লাহ, ভালো খবর। আয়েশার পেটে বাচ্চা, এখন আয়েশাকে তো এসবের মধ্যে না নিয়ে আসাই ভালো। হ্যাঁ, সেটাই তো, আয়েশাকে এসবে নিয়ে আসব না, কিন্তু গ্রামের মানুষের কি হবে? তখন সালাম দাদু বললেন, সেটাই চিন্তা করছি, দেখি কি করা যায়। তুই যা, বাড়িতে যা, আমি কোনো খবর পেলে তোকে জানাবো। দাদুর কথায় আমি কোনো কথা না বাড়িয়ে চলে গেলাম বাড়িতে। এদিকে সেদিন বিকালে দাদু কিছুটা সুস্থ হলে গ্রামের সবাইকে সেই জিনটার বিষয়ে বলেন। দাদু বলেন, ওটা একটা ভয়ঙ্কর জিন, যে কিনা সাপের রূপে চলাফেরা করে। দাদুর কথায় সবাই জিজ্ঞেস করে, সেই জিনটা কেন আমাদের গ্রামের মানুষের ক্ষতি করছে? তখন দাদু বলেন, এই বিষয়ে কিছু জানতে পারিনি, তবে তাড়াতাড়ি জেনে যাব। আপনারা এখন থেকে রাতে কোথাও যাবেন না, কোথাও থেকে ফিরবেনও না। যদিও রাত করে কোথা থেকে আসেন বা যান, তাহলে লাইট নিয়ে কয়েকজন মিলে একসাথে হয়ে যাবেন, একজন বা দুজন যাবেন না কোথাও। কথাটা বলে দাদু বাড়িতে চলে যায়। সালাম দাদুর কথা মতো গ্রামের সবাই রাতে আর কোথাও যায় না, সবাই সতর্ক হয়ে ঘরে থাকে। কিন্তু এতেও সেই 7 মাথা অজগরের রূপে থাকা জিনটার হাত থেকে রেহাই হয় না। সেই রাতেও 2জন মানুষকে খেয়ে ফেলে সেই জিনটা। 2জন মানুষকে হারিয়ে তাদের পরিবারে কান্নার রোল পড়ে যায় রাতের বেলায়। ওদের কান্নায় সবাই ওদের বাড়িতে গেলে ওনারা জানান, কেউ একজন দরজার বাইরে থেকে ডাকছিল। কে ডাকছিল এটা দেখতে বেরোতেই সেই সাপের রূপে থাকা জিনটা ওদের খেয়ে ফেলে। এরকম কথা শুনে সবাই অনেকটা ভয় পেয়ে যান। সবাই কি করবে কিছু বুঝতে পারেন না। তখন সবাই নিজের জীবন বাঁচাতে যে যার বাড়িতে চলে যায়। আপন মানুষকে হারিয়ে সেই পরিবারের সবার কান্না দেখে আমার অনেক খারাপ লাগে। আমার খারাপ লাগায় আমি বাড়িতে গিয়ে আয়েশাকে বলি, আয়েশা, আর কত, এভাবে আর কত মানুষকে হারাবো? দিন দিন ভয়ের পরিমাণ বেড়েই চলছে। যারা আপন মানুষ হারায় তাদের কষ্ট দেখে অনেক খারাপ লাগছে। আয়েশা, তুমি যাও, ওই জিনটা কে, কেন আসছে, এসব খোঁজ নিয়ে আসো। আমার কথায় আয়েশা বললেন, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি কিছুক্ষণের মধ্যে খোঁজ নিয়ে আসছি। কথাটা বলে আয়েশা চলে যায়। আয়েশা চলে যাওয়ায় আমি ওর ফেরার জন্য অপেক্ষা করি। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। বেশ কিছুক্ষণ পর আয়েশা আমার কাছে ফিরে আসে। আয়েশা আসায় আমি বলি, আয়েশা, তুমি কি কিছু জানতে পারলা সেই 7 মাথা অজগরের বিষয়ে? কে উনি? আমার কথার জবাবে আয়েশা বললেন, হ্যাঁ, জানতে পারছি। কিছুদিন আগে আমি যে পরীটাকে মেরেছিলাম, এই 7 মাথা অজগর রূপে থাকা জিনটা সেই পরীর দাদা হন। আমি সেই পরীকে মারায় ওর দাদা আমাদের গ্রামে আসছে। আয়েশার কথায় অবাক হয়ে বললাম, সেই পরী তাহলে সত্যি বলছিল? তুমি যখন ওকে আঘাত করবা তখন ও বলছিল, আমাকে মারিস না, ছেড়ে দে, নইলে আমার দাদা তোকে ছাড়বে না। আমার কথায় আয়েশা বললেন, নিষাদ, এই 7 মাথা অজগরের রূপে থাকা জিনটা মনে হয় অনেক শক্তিশালী, তবে আমার থেকে শক্তিশালী না। তুমি ভয় পেও না, কালকে সালাম দাদুকে সব খুলে বলবো।
সালাম দাদুকে বলে বড় বাবা জিনকে ডাকব, আর কালকেই সেই 7 মাথা অজগর রূপে জিনের মোকাবিলা করব। আয়েশার কথা মতো রাজি হয়ে সেটাই করলাম। পরের দিন আমি ও আয়েশা সালাম দাদুর সাথে দেখা করলাম। দেখা করে সেই জিনের বিষয়ে সব খুলে বলায় দাদু বললেন, আমারও এরকম সন্দেহ ছিল, আমার সন্দেহ তাহলে ঠিক হলো। তখন আয়েশা পরিদাদুকে বললেন, দাদু, আমি আর এই গ্রামে কারো ক্ষতি হতে দেব না। আমি আজকে রাতে সেই জিনের মোকাবেলা করব। আপনি বড় বাবা জিনকে ডাকুন। বড় বাবা জিনের বয়স অনেক, ওনার অনেক অভিজ্ঞতা আছে, উনি থাকলে সুবিধে হবে। আয়েশার কথায় সালাম দাদু বললেন, ঠিক আছে, তাই হবে। তোমরা সন্ধ্যার পর এসো, আমি বড় বাবা জিনকে ডেকে ওনাকে আমার সাথেই রাখব। সালাম দাদুর কথায় আমিও আয়েশা বাড়িতে গেলাম। আয়েশার পেটে বাচ্চা, এটা মা বাবাকে জানানো হয়নি। বাড়িতে গিয়ে মা বাবাকে বলায় ওনারা অনেক খুশি হয়, আর আয়েশাকে বলে, বৌমা, এখন থেকে সাবধানে চলাফেরা করবা, নিজের দিকে খেয়াল রাখবা। কথাটা বলে সবাই মিলে একসাথে খাবার খেলাম। খাবার খেয়ে ঘরে গিয়ে আয়েশাকে বললাম, আয়েশা, আজকে রাতে ওই জিনের সামনাসামনি হবা, ও যদি তোমাকে কিছু করে তাহলে? আমার কথায় আয়েশা আমাকে সাহস দিয়ে বললেন, ভয় পেও না নিষাদ, সেই জিন ভয়ঙ্কর রূপ নিয়ে ঘুরতে পারে এটা ঠিক, কিন্তু ও আমার থেকে শক্তিশালী নয়। একবার শুধু ওর সামনাসামনি হই, তারপর দেখা যাবে কি হয়। আয়েশার কথায় আমি কিছু না বলে শুয়ে রইলাম। এভাবে কেটে গেল দিনটা। সেদিন সন্ধ্যার পর আয়েশা ও আমি সালাম দাদুর কাছে গিয়ে দেখলাম বড় বাবা জিন আসছে। বড় বাবা জিনকে দেখে আয়েশা সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছেন উনি? আয়েশার কথায় বড় বাবা জিন সালামের উত্তর দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, ভালো আছি। শোনো আয়েশা, সালাম আমাকে ডাকার পর আমি বেশ কিছুক্ষণ আগে ওর কাছে আসি। ওর কাছে এসে সেই 7 মাথা অজগর রূপে থাকা জিনটার কথা শুনে আমি ওর বিষয়ে খোঁজ নিই। খোঁজ নিয়ে জানতে পারলাম ও কালো জাদুতে পারদর্শী। কালো জাদু করে নিজের শক্তি বাড়াতে ওস্তাদও। ওর মোকাবিলা করা এতটাও সহজ না। তবুও তো আমাদের ওর মোকাবিলা করতেই হবে। এখন রাত নেমে আসছে। সালাম, আমি ও আয়েশা আমরা অদৃশ্যভাবেই থাকব। তুমিও নিষাদ বাহিরে যাও, বাহিরে গিয়ে একটু হাঁটাচলা করো, তাহলেই ও তোমাদের কাছে আসবে। তখন আমরা সামনে এসে কথা বলবো। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের শরীর ভালো করে বন্ধ করে নাও। বড় বাবা জিনের কথায় আমি ও সালাম দাদু বাহিরে চলে গেলাম। বাহিরে গিয়ে দুয়া কালাম পড়ে নিজেদের শরীর বন্ধ করে হাঁটতে লাগলাম। এভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ আমাদের পিছনে সাপের মতো ফসফস আওয়াজ পেলাম। আওয়াজটা পাওয়ার সাথে সাথে সালাম দাদু আমাকে বললেন, পিছনে তাকাবি না, ভুলেও পিছনে তাকাবি না, চুপ করে দাঁড়িয়ে থাক। দাদুর কথায় আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। অনেক ভয় করছিল তখন। এদিকে আমরা চুপ করে থাকায় সেই 7 মাথাওয়ালা অজগর আমাদের কাছে এসে আমাদের চারিদিকে ঘুরতে লাগলেন, আর আমাদের অবাক করে দিয়ে বললেন, কোথায় মানুষের চামচা? তোমাদের বড় বাবা জিন ও আয়েশা পরী কোথায়? সেই জিনের কথায় আয়েশা পরী ও বড় বাবা জিন সামনে আসলেন। ওদের দেখে সেই সাপরূপে জিনটা বললেন, আরে, তোরা আসছিস? আমি তো তোদের অপেক্ষা করছিলাম। এতক্ষণ আড়ালে লুকিয়েছিলি কেন? তোরা কি ভেবেছিস আমি তোদের দেখে ভয় পাব? না, কক্ষণই না। আমি আসছি প্রতিশোধ নিতে, আমি তোদের কাউকে ছাড়ব না। সেই জিনটার কথায় বড় বাবা জিন বললেন, শের খান। সেই 7 মাথাওয়ালা অজগর সাপরূপী জিনটার নাম শের খান। তো বড় বাবা জিন বললেন, শের খান, তুমি ভুলে যাচ্ছ তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। আয়েশার বিষয়ে জানতো ভালো করে। তোমাকে বাঁচার একটা সুযোগ দিচ্ছি, তুমি এখুনি এই গ্রাম ছেড়ে চলে যাবে। আর যদি না যাও তাহলে তাহলে কি কি করবি রে মানুষের চামচা? জিন হয়ে মানুষের গোলামি করতে লজ্জা করে না? তর গোত্রের জিনেদের সাথে আমাদের শত্রুতা অনেক আগে থেকে। সেই শত্রুতাকে বাড়াতে না চাইলে চলে যায় এখান থেকে। ওর কথায় বড় বাবা জিন বললেন, শের খান, শত্রুতা আমিও বাড়াতে চাই না বলে তোকে এখান থেকে যেতে বলছি। বড় বাবা জিনের কথা শেষ হতেই আয়েশা পরী সেই জিনের সামনে এসে দাঁড়ালেন। তখন সেই জিনটা বললেন, আয়েশা পরী, আমি তো তোর জন্য এই গ্রামে আসছি। এই গ্রামে আসার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমি তো গ্রামে আসছি তোর কারণে। আমি গ্রামের মানুষকে ধরে খেয়ে ফেলি আমার শক্তি বাড়ানোর জন্য। ওটা আমার আসল উদ্দেশ্য নয়। আমার আসল উদ্দেশ্য তোকে ধরার। তুই আমার আদরের নাতনিকে হত্যা করছিস। তুই কিও আমার কথা বলেনি? তুই আমার কথা শুনেও কেন ওকে হত্যা করলি? আমি প্রতিশোধ নিতে আসছি, আর আমি সেটা করেই ছাড়ব। ওই জিনের কথায় আয়েশা বললেন, যেখানে তোর নিজের জীবন বিপদে সেখানে তুই প্রতিশোধ নিবি কিভাবে? আয়েশার কথায় 7 মাথা অজগর রূপে জিনটা হা 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 করে হাসতে লাগলেন।
ও হাসতে হাসতে আমাদের চোখের সামনে তার রূপ পরিবর্তন করে বিশাল একটা জিনের রূপ নিলেন। ওর রূপ দেখে আমি ও সালাম দাদু অনেক ভয় পেয়ে যাই, কেননা ওর রূপ ছিল খুবই ভয়ঙ্কর। চুলগুলা ও চোখগুলা একদম সাদা, আর ওর হাত 4টা। 4টা হাত কিভাবে হয়? সেই জিনটা এরকম রূপ নিয়ে আয়েশা পরী ও বড় বাবা জিনকে উদ্দেশ্য করে বললেন, আয় দেখি তো তোদের কত বড় শক্তি। জিনটার কথায় বড় বাবা জিন শুরুতে ওর দিকে তেড়ে গেলেন, কিন্তু বড় বাবা জিন ওকে আঘাত করার আগেই সেই জিনটা বড় বাবা জিনকে আঘাত করে ফেলে দেন। এটা দেখে আয়েশা পরী রেগে সেই জিনটাকে আঘাত করতে গেলেন, কিন্তু অবাক করার বিষয় হলো ওকে আঘাত করলে ওর শরীরে আঘাত লাগে না, ওকে স্পর্শ করা যায় না। এটা কিভাবে সম্ভব? কি হচ্ছে এটা? অনেক চেষ্টা করেও যখন আয়েশা সেই জিনটাকে আঘাত করতে পারছে না, তখন ও বিকট শব্দে হাসতে হাসতে আয়েশাকে বললেন, আয়েশা, কোথায় গেল তোর চুরির শক্তি? মার আমাকে, পারলে আঘাত কর। কথাটা বলে সেই জিন আয়েশাকে বললেন, দিলাম তোর কলিজা, তোর বুকের ধনকে তোর থেকে আলাদা করে। কথাটা বলেই সেই জিন আয়েশা পরীর পেটে সজোরে আঘাত করেন। সেই জিনের আঘাতে আয়েশা পরী দূরে গিয়ে পড়েন। বড় বাবা জিন ও আয়েশা পরী যখন ওর সাথে পেরে উঠছিল না, তখন সালাম দাদু বুদ্ধি করে তার সাথে থাকা জমজমের পানিতে দোয়া পড়ে সেই পানি সেই জিনটার দিকে ছুঁড়ে দেন, আর তখনই সেই জিনটা বাতাসে মিলে যায়। জিনটা বাতাসে মিলে যাওয়ায় বড় বাবা জিন আয়েশাকে ধরে উঠায় আর বলে, সালাম, তোমার বাড়িতে চলো, এখান থেকে চলো। বড় বাবা জিনের কথায় আমি আয়েশা পরীকে ধরে হাঁটতে থাকি। আয়েশাকে আঘাত পাওয়ার কারণে ব্যথায় কেমন করছিল। আমরা সেখান থেকে সালাম দাদুর বাড়িতে যাবার পর সালাম দাদু বড় বাবা জিনকে বলেন, বড় বাবা, এটা কি হলো? আয়েশা পরী ও আপনি কেউ সেই জিনটাকে স্পর্শ করতে ওকে আঘাত করতে পারছিলেন না কেন? দাদুর কথার জবাবে বড় বাবা জিন বললেন, আগেই বলছিলাম ও কালো জাদু করে মায়াজাল সৃষ্টি করতে পারদর্শী। আমি ওর বিষয়ে আরও গভীরভাবে খোঁজ নিয়ে আসছি, আর ওর মোকাবিলা কিভাবে করব সেটাও জেনে আসছি। আমি আমার একজন ওস্তাদ জিনকে গিয়ে বলবো। আমার ওস্তাদ জিন তথ্য সংগ্রহকারী জিন, উনি এই শেরখান জিনের বিষয়ে সব বলবে। তোমরা অপেক্ষা করো। কথাটা বলে চলে গেলেন বড় বাবা জিন। বড় বাবা জিন চলে যাবার পর আয়েশা বললেন, নিষাদ, তুমি আজকের রাতটা সালাম দাদুর সাথেই থাকবা। আমাকে একটু জিন রাজ্যে আমাদের হেকিমের কাছে চিকিৎসার জন্য যেতে হবে। আজকের মতো এই পর্যন্তই। এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী গল্পের